আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, ইউক্রেন, রাশিয়া, নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে সিরিয়া ইসরায়েল। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। দামেস্কের কাছে পৌঁছে গেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এরপর জানিয়ে দিব ইহুদি হয়েও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি শঙ্কিত দখলদার ইসরায়েল। এদিকে বোমা হামলায় সুদানে 2 দিনে নিহত 127। এরপর জানিয়ে দিব বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। এবং জানিয়ে দিব আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতর বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী। দুঃস্বপ্নের সময় পার করেছে সিরিয়ানরা। বাশার আল আসাদের হাত থেকেই মুক্তি মিললেও এখন দেশটিতে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি তারা দামেস্কের খুব কাছে পৌঁছে গেছে। নতুন এই আগ্রাসী বাহিনী যদি দেশটির উপর ভর করে তাহলে মোটেও আর শান্তির আশা নেই। গাজা লেবাননে রক্ত ঝরিয়েও যেন বেনিয়ামিন নেতানিয়াহুর স্বাদ মিটছে না। তাই এবার তার নজর পড়েছে সিরিয়ায়। ইতিমধ্যে দেশটির বিশাল অঞ্চল দখল করে নিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এমত অবস্থায় নেতানিয়াহু সিরিয়ায় আসলে কি চাইছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাশার আল আসাদকে হটিয়ে সিরিয়ার শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের জোট দেশটিতে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীও নিয়োগ দিয়েছে। কিন্তু ইসরায়েল থেমে নেই। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই চলছে ইসরায়েলি বিমান হামলা। মুহুর্মুহু এসব হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতা রীতিমতো ভেঙে পড়েছে। বলা হচ্ছে সিরিয়াকে সামরিকভাবে ঘুরে দাঁড়াতে শত শত কোটি টাকা ঢালতে হবে। শুধু গত 48 ঘন্টায় সিরিয়ার ভেতর প্রায় 300টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি চলছে স্থল অভিযানও। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার বিমান বাহিনী। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক কুনেত্রা ছড়িয়ে এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপর শহরে পৌঁছে গেছে। এখন তাদের অবস্থান কাতনা থেকে মাত্র 3 কিলোমিটার ও দামেস্ক থেকে 20 কিলোমিটার দূরে। স্থানীয় সূত্র জানিয়েছে আর্নাহিনা ও আল হোসেইনিয়ার মতো দামেস্কের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরতলি দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বিদ্রোহীদের প্রায় 2 সপ্তাহের অভিযানে পতন ঘটে বাশার আল আসাদের 24 বছরের শাসনের। সেই সুযোগ কাজে লাগিয়ে দখলদারিত্ব বাড়ানোই মনোযোগী হয় ইসরায়েল। 1974 সালের চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির বাফার জোন দখল করে। এমনকি গোলানের কৌশল মাউন্ট হারমোনও দখলে নিয়েছে তারা। সিরিয়ার গোলান মালভূমি আজীবনের জন্য ইসরায়েলের অংশ হবে বলেও ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল নিজের মুখোশ ছেড়ে বেরিয়ে আসায় আঞ্চলিক বিভিন্ন দেশের নিন্দা জানিয়েছে। তবে তুরস্ক ও ইরানের নিন্দা নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই, বরং দেশটি তাদের অভিযান অব্যাহত রেখেছে। এমনকি গাজার প্রায় দ্বিগুণ পরিমাণ জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল। কিন্তু এ নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছে হায়াত তাহরির আল শাম। ইহুদি হয়েও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি শঙ্কিত দখলদার ইসরায়েল। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 জন ইহুদি নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। পৃথক ঘটনায় বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 4টি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। বুধবারের এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় ইহুদি নাগরিকদের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে ইরান। স্থায়ী বাসিন্দা ছাড়াও গুপ্তচর বৃত্তির জন্য তাদের বিভিন্ন দেশ
দেশ থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করানো হয়। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন বেশ শঙ্কিত, কারণ চিরশত্রু ইরানের এ প্রচেষ্টা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এবং নিত্য নতুন কৌশলে তথ্য হাতিয়ে নিতে গুপ্তচরদের তেল আবিবে প্রবেশ করানো হচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট জানিয়েছে, কথিত গুপ্তচরের সেগুলো তাদের মিশন সম্পূর্ণ করার আগেই গ্রেপ্তার হয়। মিশনগুলোর মধ্যে ছিল ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের হত্যা, সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। সেগুলোর পৃথক পৃথক মিশন ছিল। উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের পুলিশ বাবা ছেলের একটি গুপ্তচর দলকে গ্রেপ্তার করে। এরা ইসরায়েলি বাহিনীর কয়েকটি গতিবিধির বিশদ বিবরণ পাচার করেছে। 4 জন কর্মরত এবং প্রাক্তন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং অর্থের বিনিময়ে হামলা চালানোর জন্য সাধারণ ইসরায়েলিদের নিয়োগ করছে ইরান। গত 2 বছর ধরে ইরানের গোয়েন্দা সংস্থা এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিয়মিত গ্রেপ্তারের পর ইরান তার কৌশল থেকে সরে আসছে না। ইসরায়েলি কর্মকর্তা বলছেন, সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির বহু অভিযোগ আসছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আটক হচ্ছেন অনেকেই। যুদ্ধবাজ কোনো দেশের জন্য বিষয়টি অস্বাভাবিক নয়, কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে ইরানি এসব গুপ্তচর ইসরায়েলের নাগরিক। অক্টোবরের শেষ দিকে ইসরায়েলের নাগরিক হয়েও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া 2 জন রাফায়েল ও লারা গলিয়েবো ইসরায়েলি। তারা উভয়ই 32 বছর বয়সী। এদের একজন হত্যাকারী খোঁজার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া দেশের নিরাপত্তা ও জাতীয় অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন তারা। সেই সঙ্গে দেশটির নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্ক খ্যাত এক একাডেমির অনুসরণ করেছিলেন অভিযুক্তরা। ধারণা করা হচ্ছে ওই বিশেষজ্ঞের ক্ষতি করার জন্যই এমনটি করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, আজারবাইজানীয় বংশোদ্ভূত একজন ইসরায়েলি তাদের নিয়োগ করেছেন। ইরানের পক্ষে কাজ করতে ইসরায়েলিদের নিয়োগের একটি বিশেষ দল এর সঙ্গে জড়িত। তারা মূলত অভিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এ ধরনের কাজে যুক্ত করার চেষ্টারত। তবে এসব অভিযানের তথ্য প্রকাশ নিয়েও ইসরায়েল লুকোচুরি করে। বিশেষ করে গ্রেপ্তারের খবর তাৎক্ষণিক প্রকাশ না করে আটক রেখে দীর্ঘদিন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ইসরায়েলি বাহিনী একতরফা অভিযোগ সংবাদ মাধ্যমে প্রচার করছে। শিনবেট বলছে, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হচ্ছে। তারা এ ধরনের আতঙ্ক এড়াতে গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে। বোমা হামলায় সুদানে 2 দিনে নিহত 127। সুদানে বোমা হামলায় অন্তত 127 জন নিহত হয়েছে। গত সোম ও মঙ্গলবারের এ হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। আজ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, দেশটিতে সামরিক বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সংঘাত বাড়ছে। যুদ্ধবিরতি প্রচেষ্টাও স্থবির হয়ে পড়েছে। আরএসএফ নিয়ন্ত্রণ করে এমন অর্ধেক অংশে বিমান হামলা বাড়িয়েছে সেনাবাহিনী। আরএসএফও হামলা চালিয়ে যাচ্ছে। উভয়ই ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছে। গত সোমবার উত্তর দারফুর শহরের কাবিরিয়ার বাজারে 8টিরও বেশি বোমা হামলা চালানো হয়। উত্তর দারফুরের একটি শহরের বাজারটিতে সুদানের সামরিক বিমান হামলায় 100 জনেরও বেশি লোক নিহত এবং শতাধিক আহত হয়। সেনাবাহিনী কাবিয়ার হামলার দায়িত্ব অস্বীকার করে বলেছে, সামরিক উদ্দেশ্য আরএসএফ দ্বারা ব্যবহৃত যে কোনো অবস্থানকে লক্ষ্যবস্তু করার অধিকার রাখে তারা। ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিল। এতে শতাধিক নিহত এবং নারী শিশু সহ কয়েকশো লোক আহত হয়েছে। এই শহরটি গত মে মাস থেকে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলার কবলে পড়েছে। গণতন্ত্রপন্থী আইনজীবী দল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে 20 মাস ধরে চলা সংঘর্ষকালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে। সোমবারের হামলার কিছু ভিডিও এএফপির হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায় শিশুদের পুড়ে যাওয়া দেহাবশেষ মাটিতে পড়ে আছে। মানুষ ধ্বংসস্তূপ সরিয়ে তা উদ্ধারের চেষ্টা করছে। তবে ভিডিও ফুটেজটি সিভিল সোসাইটি গ্রুপ দারফুর জেনারেল কোঅর্ডিনেশন অব দ্য ডিসপ্লেসড অ্যান্ড রিফিউজিস সরবরাহ করেছিল এবং এএফপির সত্যতা যাচাই করতে পারেনি। দারফুর সুদানের জনসংখ্যার প্রায় 1/4 আবাসস্থল। তবে এ অঞ্চলের 10 মিলিয়নের অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। সুদানে গত বছরের 15 এপ্রিল থেকে এসএফএস এর সঙ্গে আরএসএফ এর সংঘাত চলে আসছে। দেশটির সেনা প্রধানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিল আবাসিক বাহিনীর প্রধান। এরপর নিজ বাহিনী নিয়ে সেনা প্রধানের ওপর আক্রমণ চালান তিনি। এ থেকেই লড়াই শুরু হয়, সূত্র রয়টার্স।
বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। রাখাইনে প্রায় সব শহর দখল নিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীরা। রাজ্যটির 17টি শহরের মধ্যে 11টি দখলের পর সম্প্রতি আরাকান আর্মি ঘোষণা দিয়েছিল আরও 4 শহর পতনের দ্বারপ্রান্তে। এরই মধ্যে গত রোববার সশস্ত্র গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ মংডু শহর দখলে নেওয়ার কথা জানায়। মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতী প্রতিবেদন বলছে, মংডু দখলের মধ্য দিয়ে আরাকান আর্মি এখন বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 270 কিলোমিটারের বেশি সীমান্তের পূর্ণ শহর নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। আরাকান আর্মি জানিয়েছে, মংডুর সর্বশেষ জান্তা ঘাঁটিটি দখলের সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থরিনতুন সহ কয়েকশো সরকারি সেনাকে আটক করা হয়েছে। থরিনতুন সহ আটক জান্তা সেনাদের ছবি এবং ঘাঁটি থেকে জব্দ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি। তবে জান্তা বাহিনী মংডুর পতন নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। জাতিগত বাহিনী জানিয়েছে, গত 14ই অক্টোবর মংডু শহরের বাইরে শহরটির সর্বশেষ অবশিষ্ট সরকারি ইউনিট বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে হামলা চালানো হয়। জান্তার বিমান হামলার মধ্যে 55 দিনের লড়াইয়ের পর গত রোববার ঘাঁটিটি দখল করেন তারা। আরাকান আর্মি আরও জানিয়েছে, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরের জন্য লড়াইয়ের সময় সরকারি বাহিনীর 450 জনের বেশি সদস্য নিহত হয়েছে। আরাকান আর্মির সেনারা বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ জব্দ করেছে। ঘাঁটি থেকে সেনারা পালিয়ে যাওয়ার পর প্রায় 80 জন রোহিঙ্গা বিদ্রোহী সহ জান্তার মিলিটারি অপারেশনস কমান্ড 15 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থরিনতুন এবং সরকারি বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হয়। ঘাঁটিটি দখলের কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে পড়া সরকারি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তাদের সরিয়ে নিতে শাসক নেতার প্রতি আহ্বান জানায়। ভিডিওতে বলতে শোনা যায়, তারা 3 মাস ধরে ঘাঁটিতে আটকা পড়ে আছে। শাসক গোষ্ঠীর নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেননি। ব্রিগেডিয়ার জেনারেল থরিনতুন তাদের অন্ধকারে ফেলে রেখেছেন। আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতর বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত। আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কাবুলের মন্ত্রণালয়ের কার্যালয়ে বিস্ফোরণে মন্ত্রী নিহত। 3 বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা এটি। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে। মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ও তার কয়েকজন সহকর্মী শহীদ হয়েছেন। খলিলুর রহমান হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই ছিলেন। খলিল হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনিও তালেবানের একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন। রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা। রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে চালানো হামলায় ডিপোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের সামরিক বাহিনী স্থানীয় বুধবার জানিয়েছে, তারা রাশিয়ার যে ডিপোতে হামলা চালিয়েছে তা সামরিক সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন। এখান থেকে বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হয়। সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, রাতভর হামলার কারণে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ওই কারাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ফুটেজ দেখা গেছে, লক্ষ্যবস্তু স্থানের কাছে আকাশে বিশাল আগুনের শিখা উঠছে। ইউক্রেনের নিউজ সাইট প্রাভদাও আগুনের একটি ছবি প্রকাশ করেছে। ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বগোমাস ড্রোন হামলার পর একটি উৎপাদন কেন্দ্রে আগুন লাগার কথা স্বীকার করেন, তবে তা নিভিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অপারেশনাল এবং জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে। সোভিয়েত নির্মিত দ্রোজবা তেল পাইপলাইনের মাধ্যমে পশ্চিম সাইবেরিয়া এবং কাস্পিয়ান সাগরের ক্ষেত্রগুলো থেকে ইউরোপের বাজারগুলোতে তেল সরবরাহ করে রাশিয়া। ব্রায়ানস্ক অঞ্চলের মধ্য দিয়ে পাইপলাইনটি বাল্টিক সাগর পর্যন্ত বিস্তৃত।